আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের ক্লাস পরিণতি ও সুশাসন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় মানবিক নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার। আমি থাকছি তোমাদের আকাশ ভাইয়া তোমাদের এই ক্লাস নিয়ে। আজকে এমনি শুক্রবার, তারপরে আবার রোজার দিন, দ্রুত ক্লাস নিয়ে শেষ করে দেব, বেশি সময় নেব না। আজকে আমরা সলভ করবো এমসিকিউ প্রতিদিনের মতোই। আজকে থাকবে এমসিকিউ সলভ এবং তার পাশাপাশি যে খুঁটিনাটি বিষয়গুলো আছে পঞ্চম অধ্যায়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সম্পর্কে আমাদের বলবে কমেন্টের মাধ্যমে, আমরা সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে যারা প্রথমে ক্লাসে, তোমরা জানো যে ক্লাসের শুরুতে আমরা একটু তোমাদের কমেন্ট নেই যে তোমরা কই থেকে ক্লাস করছো, কিংবা তোমাদের কোন কলেজ কিংবা কোথা থেকে দেখছো, এরকম কিছু। এবং তার সাথে পাশাপাশি তোমরা এইচএসসি কত ব্যাচ, 25 নাকি 26 না কততম ব্যাচ, সেটাও আমরা জানতে চাই। তো যারা ক্লাসটি করছো দ্রুত জানিয়ে দাও তোমাদের এইচএসসি ব্যাচ কত, কিংবা তোমাদের কলেজ কোথায়, কোথা থেকে ক্লাস করছো। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের কমেন্টই পড়বো। আর শুরুতে আমরা আজকে, যেহেতু আজকে শুক্রবার, আমরা ক্লাস বেশি সময় নিব না, আমরা দ্রুত আলোচনা শেষ করবো। তোমরা কমেন্ট করতে থাকো, আমরা ক্লাসের ভাগে ভাগে কমেন্টগুলো পড়ে নেব। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার। আচ্ছা, আজকে আমরা আগে বলেছি, আজকে আমরা আলোচনা করছি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার, কর্তব্য এবং মানবাধিকার। আচ্ছা, এই টপিকের যে ইংরেজি হেডিং দেওয়া হয় সেটা একটু দিয়ে নেই। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার, রাইটস অ্যান্ড ডিউটিস অ্যান্ড হিউম্যান রাইটস। আচ্ছা, এখানে তাহলে আমরা তিনটা বিষয় আজকে আমাদের যে এমসিকিউ গুলো সলভ করবো কিংবা যে ইয়েগুলো করবো, এখানে আমাদের তিনটা মূল টপিক থাকবে। সেই টপিকগুলো হলো নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য এবং সর্বশেষে মানবাধিকার, রাইটস, ডিউটিস অ্যান্ড হিউম্যান রাইটস। এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। অর্থাৎ এই তিনটি বিষয় আমাদের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে। এর পাশাপাশি আমাদের যে তথ্য অধিকার আছে, তথ্য অধিকার আইন আছে, সেটা নিয়েও কিছু আলোচনা, টুকটাক আলোচনা করা হবে। তো তোমরা যারা ক্লাস করছো তারা দ্রুত কমেন্টে জানিয়ে দাও কোথা থেকে ক্লাস করছো, তোমাদের এসএসসি ব্যাচ কত, কিংবা তোমাদের কোন কলেজ কোনটি, সেটা আমরা করবো। আমরা প্রথমেই, আমি তো বললামই, আলোচনা করেছি অধ্যায়ের উপর, কি অধ্যায় আলোচনা করছি তার উপর। এবার আমরা ক্লাসে যাই। আচ্ছা, আমাদের ক্লাসের শুরুতে আমরা আজকে অনেকগুলো এমসিকিউ সলভ করব। তার এটি আজকে এমসিকিউ সলভের প্রথম। আর তোমাদের আমি বারবার বলি যে আমাদের যে এমসিকিউ গুলো সলভ করা হয়, এই এমসিকিউ গুলো তোমাদের বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো থেকে এসেছে, সেই বোর্ড প্রশ্নগুলো, এর পাশাপাশি কিছু কমপ্লেক্স প্রশ্ন থাকে, সেই কমপ্লেক্স প্রশ্নগুলো আমরা দিই যেন তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো। এবং এর পাশাপাশি আমাদের যেগুলো একটু মনে হয় যে আসার মতো আগামীবার কিংবা এর পরবর্তী এসএসসি পরীক্ষায়, আমরা সেই প্রশ্নগুলো দিই। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন, কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার? ভোটদান, মতামত প্রকাশ, ধর্ম পালন নাকি সম্পত্তি ক্রয়? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন ছিল কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার? ভোটদান, ধর্ম পালন, মতামত প্রকাশ নাকি সম্পত্তির ক্রয়? আচ্ছা, নাগরিকের রাজনৈতিক অধিকার। আমি উত্তরের আগে একটু
অধিকার কাকে বলে, এই অধিকারটাকে একটু সংজ্ঞায়িত করতে চাই, একটু খেয়াল করো। এটা আমাদের অধিকারের সংজ্ঞার একদম সহজ এবং সবচেয়ে ছোট সংজ্ঞা। এই সংজ্ঞা আসলে কেউ দেয় না, ওইভাবে লেখো না, কিন্তু আমাদের বোঝার জন্য আমরা বলতেছি সামাজিক জীব হিসেবে ব্যক্তি যে সুযোগ সুবিধা ভোগ করে সেটি হচ্ছে তার অধিকার। সামাজিক জীব হিসেবে ব্যক্তি যে সুযোগ সুবিধা ভোগ করে সেটি হলো অধিকার। এই জায়গায় অধিকারকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, অধিকারকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, তার মধ্যে আমরা বলতে পারি সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এরকম নানামুখী অধিকার আছে। সেই অধিকারের মধ্যে এখানে বলা হয়েছে যে রাজনৈতিক অধিকার, নিজের রাজনৈতিক অধিকার কোনটি, নিজের রাজনৈতিক অধিকার কোনটি, এখানে নিজের রাজনৈতিক অধিকার হবে ভোটদান। ভোটদান হবে এখানে রাজনৈতিক অধিকার। ভোটদান কিভাবে আমাদের রাজনৈতিক অধিকার? ভোটদান আমাদের রাজনৈতিক অধিকার কারণ আমাদের আমাদের ভেতর থেকে প্রার্থী নির্বাচিত হবে এবং সেই প্রার্থীকে ভোট দেওয়ার সম্পূর্ণ সুযোগ আমাদের করে দিতে হবে এবং এটি রাষ্ট্রপক্ষ করে দেবে। আচ্ছা, অধিকারের সংজ্ঞায় আমাদের আরো বলা হয় যে অধিকারের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হলো অধিকারের ভিতর আমাদের বলা হয়েছে যে মানে অধিকারের সংজ্ঞায় কিংবা অধিকারের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য বলা হয়েছে অধিকার সমাজ থেকে উদ্ভূত, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে যে প্রয়োজনগুলো সকল মানুষ একত্রে সমাজে বসবাস করা, সকল মানুষ একত্রে অনুভব করে, সেটি আমাদের অধিকারের রূপ নেয়, অর্থাৎ সেটি আমাদের অন্যতম চাহিদা হয়ে ওঠে। আর এর পাশাপাশি অধিকার সমাজ এবং রাষ্ট্র স্বীকৃত হয়। সমাজ এবং রাষ্ট্র স্বীকৃত যদি না হয় তাহলে সেটি কোনোভাবে অধিকারের মধ্যে পড়ে না। সমাজ ও রাষ্ট্র স্বীকৃত হতে হবে এবং তার পাশাপাশি আমরা যে আছি, আমাদের সমাজে বসবাস করি, তাদের অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় হতে হবে, সেটিকেই বলা হয় অধিকার। ভোটদান আমাদের একটি রাজনৈতিক অধিকার, কারণ রাজনৈতিক কার্যকলাপ বলতে আমরা যেগুলো বুঝি তার মধ্যে অন্যতম হলো এই ভোটদান। ভোট যদি আমরা প্রয়োগ না করি তাহলে একদম যোগ্য প্রার্থী নির্বাচিত হবে না, এবং এই যোগ্য প্রার্থী যদি নির্বাচিত না হয় তাহলে আমাদের যে দেশের যে আইন ব্যবস্থা কিংবা আনুষঙ্গিক যে কার্যকলাপ আছে সেটি সুষ্ঠুভাবে হবে না। তাই নাগরিকের ভোটদান একটি রাজনৈতিক অধিকার। আচ্ছা, অধিকারের আমরা যদি অধিকার যেহেতু আলোচনা এসেছে, অধিকার আমাদের মূলত দুই ভাগে ভাগ করা হয়, মানে দুটি মোটা দাগে ভাগ করা হয়, তারপরে এই ভাগগুলো থেকে আরো অন্যান্য শ্রেণীতে ভাগ করা হয়। আচ্ছা, অধিকার শ্রেণীবিন্যাস যদি আমরা করতে যাই, আচ্ছা, আমাদের এই যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলোকে আমরা মূলত মোটা দুটি ভাগে ভাগ করি। একটি হলো আমাদের নৈতিক অধিকার আর একটি হলো আমাদের আইনগত অধিকার। আর এই অধিকারের পাশাপাশি আমাদের আরো কিছু অধিকার আছে।
যেমন সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, কারণ বিভিন্ন অধিকার রয়েছে। এই অধিকারগুলোতে এই দুটি শ্রেণীর মধ্যেই দিয়ে সেগুলোকে পরবর্তীতে ভাগ করা হয়। কিন্তু আমাদের যদি বলে যে আমাদের অধিকারকে প্রথমত কয়টি ভাগে ভাগ করা হয়, তাহলে আমাদের উত্তর হবে এই ক নৈতিক অধিকার এবং খ আইনগত অধিকার। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর কোনটি হবে? কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার? নাগরিকের রাজনৈতিক অধিকার হবে ভোটদানের অধিকার। আচ্ছা, এর পরবর্তীতে আসি, an introduction to the law. An introduction to the law of the constitution কার গ্রন্থ? আচ্ছা, আমাদের প্রশ্নটি হলো an introduction to the law of the constitution গ্রন্থটির লেখক কে? আচ্ছা, এখানে তো বোঝানোর মতো কিছুই নেই। এগুলো তোমাদের কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী কিংবা রাষ্ট্র চিন্তাবিদ রয়েছেন, যাদের মতামতগুলো আসলে পৌরনীতি ও সুশাসন কিংবা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বলে, এখানে তাদের মতামতগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেক বিষয়ে ইন্টারমিডিয়েটে যারা থাকে তাদের কিছু যেমন জনক আছে কিংবা এই বিষয়ে যারা গবেষণা করেছেন আগে, তাদের কিছু বই আছে এবং তাদের কিছু চিরচেনা উক্তি আছে। এই উক্তি এবং বইগুলোর নাম মনে রাখা খুবই জরুরি, কারণ এগুলো থেকে অনেক প্রশ্ন হয়। তোমাদের এইচএসসি লেভেলেও প্রশ্ন হয় এবং দেখা যায় যে আমাদের যে বি ইউনিটের যে পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হয় আর্টস ফ্যাকাল্টির, ওইখানে দেখা যায় যে এই প্রশ্নগুলো থেকে আসে প্রতিবারই, কোথাও না কোথাও থেকে আসে। যেমন এই বছরের আগের বছর 2023-এর যারা পরীক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের একটা প্রশ্ন ছিল ভিনি ভিসি বিডি উক্তিটি কার? আচ্ছা, ঠিক আছে। তাহলে an introduction to the law of the constitution গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হবে অধ্যাপক ডাইসি। এবার উত্তর কি হবে? উত্তর হবে অধ্যাপক ডাইসি। আচ্ছা, আমরা দুই একটা করে কমেন্ট দেখতে পাচ্ছি। এসটি সাবরিনা অনেক সুন্দর একটা ভিডিও বানান, ধন্যবাদ আপু। আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো, দেখছো অনেকেই ক্লাসে জয়েন করেছো, তোমরা তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দাও যেন তারা ক্লাসটি করতে পারে। আর তার পাশাপাশি তোমরা কে কোথা থেকে ক্লাসটি দেখছো, তোমাদের কলেজ অথবা তোমরা এইচএসসি ব্যাচ কত, সেটি জানালে একটু ভালো হয় আমাদের জন্য, আমরা তোমাদের সাথে একটু কোঅপারেটিভ হতে পারি। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন যাই। 3 নম্বর প্রশ্ন বলা আছে তথ্য অধিকার আইন অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে? তথ্য অধিকার আইন অনুযায়ী, এখানে বাংলাদেশের তথ্য অধিকার আইন বলা হয়েছে, তথ্য অধিকার আইন অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে? 120 দিন, 90 দিন, 70 দিন নাকি 60 দিন? আচ্ছা, তথ্য অধিকার আইন যেহেতু এসেছে, তথ্য অধিকার আইন নিয়ে আমরা পরবর্তীতে আরো কতগুলো এমসিকিউ আছে, ওখানে আমরা আলোচনা করব। এখানে উত্তরটা দিয়ে নিই, তথ্য অধিকার আইন অনুযায়ী 90 দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী কতদিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে? যদি কোনো কারণে বিলুপ্ত হয় অথবা কোনো কিছু হয়, তাহলে নতুন তথ্য কমিশন গঠন করতে হবে আমাদের 90 দিনের ভিতরে। পরবর্তী প্রশ্নে যায়, প্রশ্ন নম্বর 4। বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন? আচ্ছা, এখানে জাতীয় সংসদের বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ বলতে এখানে আমরা আমাদের আইন পরিষদে যাওয়ার জন্য, অথবা আমরা সহজ বাংলা ভাষায় যেটা বলি এমপি ইলেকশন, সেটা বুঝাইছে যে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবে। সবাই ক্লাস করছো, আমি তোমাদেরকে বলবো একটু কমেন্ট করার জন্য। তোমরা যারা ক্লাসটি করছো, যে কোথা থেকে ক্লাস করছো কিংবা তোমরা এইচএসসি ব্যাচ কত সেটা জানার জন্য, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দেওয়ার জন্য। আচ্ছা, বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন? এখানে উত্তরটি হবে 25 বছর। 25 বছর বয়সের একজন ব্যক্তি এবং তার নামে যদি কোনো মামলা না থাকে এবং অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটি যদি তার থাকে, তাহলে তিনি 25 বছর বয়সের পর বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নিতে পারবেন, অর্থাৎ তিনি নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হবেন। এবার যে পরবর্তী প্রশ্ন নম্বর 5। তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার নাকি সাংস্কৃতিক অধিকার? তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার নাকি সাংস্কৃতিক অধিকার? তাহলে ক্লাসটি করছো, দ্রুত
কমেন্ট করো, আমি একটু দেখতে চাই। যারা ক্লাস করছো আমরা ক্লাসটাকে একটু একটু প্রতিযোগিতামূলক করার চেষ্টা করি, যে যারা ক্লাসে দেখছো। আর আমি মনে করি যে এই প্রশ্নটা একটু একটু কঠিন তোমাদের কাছে। এটা সম্ভবত যশোর বোর্ড 2015 সালে এই প্রশ্নটি এসেছিল। তোমরা ক্লাসটি করছো, একটু কমেন্ট করো। কমেন্ট করলে ক্লাসটি করার জন্য আমাদের যে একটা প্রতিযোগিতা হয় সেটা হবে। সাহায্য তো কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, হয়তো তোমাদের কমেন্ট অপশন পাচ্ছ না, ঠিক আছে, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? তথ্য অধিকার হবে নাগরিকের রাজনৈতিক অধিকার। তথ্য অধিকার অর্থাৎ তথ্য প্রাপ্তির যে অধিকার, অর্থাৎ কোনো কিছু যে জানার অধিকার, জনগণের টাকা অথবা জনগণের প্রতিষ্ঠানে। আচ্ছা, শেখ মাশরুবা সুমাইয়া কমেন্ট করেছে ক। হ্যাঁ আপু, তোমার কমেন্ট ঠিক আছে, উত্তর হবে ক। তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। অর্থাৎ নাগরিক নাগরিকের অর্থে প্রতিষ্ঠিত, অর্থাৎ নাগরিকের টাকায় পরিচালিত অথবা দেশের জন্য কাজ করে কোনো প্রতিষ্ঠান, এমন কোনো প্রতিষ্ঠান, জনকল্যাণের প্রতিষ্ঠান অর্থাৎ ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয়, এমন প্রতিষ্ঠানের যে কোনো তথ্য, তার আয় ব্যয় হিসাব কিংবা তার কার্যক্রমের বিবরণ ইত্যাদি জানার অধিকারকে বলা হয় তথ্য অধিকার। আর এই তথ্য অধিকার, তথ্য জানার যে অধিকার, এটি মানুষের একটি রাজনৈতিক অধিকার। এবার আমাদের 6 নম্বর প্রশ্নে। আচ্ছা, তোমাদের জন্য অনেকদিন ধরে তোমাদের এই অলরাউন্ডার ব্যাচ 2.0 যে কোর্স যে চালু হবে সেটা জানানো হচ্ছে। আমাদের এখানে তোমরা সবাই হয়তো জানো যে আমাদের এখানে বাংলা লাইভ ক্লাস থাকবে 30টি, ইংরেজি লাইভ ক্লাস থাকবে 30টি, আইসিটি থাকবে 30টি এবং পূর্ববর্তী রেকর্ডের ক্লাস থাকবে 60টি। এর পাশাপাশি এক্সাম থাকবে মোট 60টি আর লাইভ ক্লাস চলবে 4 মাস। এসএসসি 25 এবং 26 ব্যাচ, 25 ব্যাচ যারা পরীক্ষা দিবা তাদের জন্য আর অল্প কিছু সময় আছে। তোমরা চাইলে এখনই জয়েন হয়ে নাও। তোমাদের যাদের মনে হচ্ছে যে না আমাদের প্রিপারেশন আরেকটু গোছানো দরকার, কিংবা তাদের প্রিপারেশন ভালো, তাদের মনে হচ্ছে আমার আরেকটু প্রিপারেশন নেওয়া দরকার, তাদের জন্য এই অফার থাকছে। আর এসএসসি 26 ব্যাচ যারা আছে, তোমরা যদি তোমাদের প্রিপারেশনকে আগে থেকেই গুছিয়ে নিতে চাও যেন পরবর্তীতে চাপের কিছু না হয়, সেজন্য তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর কোর্স ফি তোমাদের জন্য অর্ধেক করে দেওয়া হয়েছে, মাত্র 1500 টাকা। আচ্ছা, যোগাযোগের নাম্বার যে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে অথবা পেজে নক দিবা। আচ্ছা, জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের কয়টি ধারা আছে? আচ্ছা, যারা ক্লাসটি করছো তারা দ্রুত উত্তর দাও। জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের কয়টি ধারা আছে? যেহেতু তোমরা যারা ক্লাসটি করছো দ্রুত উত্তর দাও যে 6 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে? জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের কয়টি ধারা আছে? 28টি, 32টি, 30টি নাকি 34টি? আচ্ছা, মানবাধিকার সম্পর্কে আমি একটু আলোচনা করি। আচ্ছা, মানবাধিকারটা মূলত কি? মানবাধিকারটা মূলত হলো সারা বিশ্বব্যাপী এই পৃথিবীতে আমরা যত মানুষ বাস করি তার বেঁচে থাকার জন্য এবং সুস্থ সুন্দরভাবে জীবন যাপনের জন্য এবং তার চিন্তা ভাবনার বিকাশের জন্য আমাদের যে জিনিসগুলো অত্যাবশ্যকীয় অর্থাৎ খুবই প্রয়োজনীয়, এটি ছাড়া জীবনযাপন কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ যে অধিকারগুলো আমাদের প্রয়োজন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, সেই অধিকারগুলোকে বলা হয় আমাদের মানবাধিকার। আর এই মানবাধিকারের ঘোষককে, এই মানবাধিকারের ঘোষক হলো আমাদের জাতিসংঘ। এবং এই মানবাধিকার কে দেখে, মানে মানবাধিকার রক্ষককে, মানবাধিকার রক্ষক বলা হয় আমাদের আন্তর্জাতিক আদালতকে। আচ্ছা, গেল সংজ্ঞা বিস্তারিত। এরপর আসি মানবাধিকার কবে গৃহীত হয়। মানবাধিকার গৃহীত হয় 1948 সালের 10 ডিসেম্বর।
তাহলে মানবাধিকার কোথায় গৃহীত হয়? 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবিক অধিকার সমূহ গৃহীত হয়। আচ্ছা, এবার বলা হয়েছে মূল জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা কয়টি? এখন লিখেছে পারি না ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই। দেখো, জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা আছে মোট 30টি। উত্তর কি হবে? উত্তর হবে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা মোট 30টি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমাদের আরেকটা বিষয় বলি, মানবাধিকার এবং আমাদের যে মৌলিক অধিকার আছে এর মধ্যে তোমাদের অনেক সময় কনফিউশন লাগে। মৌলিক অধিকার দেশভেদে ভিন্ন হতে পারে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এর সাথে যে কোনো কিছু অ্যাড হতে পারে। কিন্তু মৌলিক মানে এটা বললাম মৌলিক অধিকার যেগুলো আছে একজন ব্যক্তির। আর মৌলিক অধিকারের রক্ষক কিন্তু একটি দেশের আইন এবং তার বিচার বিভাগ। বিচার বিভাগ এবং আইন আমাদের মৌলিক অধিকারগুলো এবং নাগরিক অধিকারগুলো রক্ষা করে। কিন্তু আমাদের যে মানবিক অধিকারগুলো আছে এই মানবিক অধিকার গুলো কিন্তু জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। অর্থাৎ দেশ, জাতি, ভেদ, বর্ণ, বৈষম্য, এ দেশ ও দেশ কোনো দেশই না, সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে তাদের জন্য এই মানবাধিকারগুলো প্রযোজ্য। এবং এই মানবাধিকারগুলো যা আছে এই মানবাধিকারগুলো কিন্তু জাতিসংঘ কর্তৃক যেন সকল দেশের মানুষের যেন এই অধিকারগুলো নিশ্চিত হয় সেটি দেখাশোনা করে আমাদের জাতিসংঘ। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্নে বলা আছে জাতিসংঘ কখন মানবাধিকার ঘোষণা করে? জাতিসংঘ কখন মানবাধিকার ঘোষণা করে? আমি এর আগের প্রশ্নে যে আলোচনা করলাম, জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার, মৌলিক মানবাধিকারগুলো আমাদের গৃহীত ও ঘোষিত করা হয়। তাহলে জাতিসংঘ কখন মানবাধিকার ঘোষণা জারি করে? জাতিসংঘ মানবাধিকার ঘোষণা জারি করে 10 ডিসেম্বর 1948 সালে। আচ্ছা, এই 10 ডিসেম্বর 1948 সালে যে মানবাধিকারগুলোর ঘোষণা করা হয় অথবা এই সংরক্ষণ করা হয়, গৃহীত হয়, ঘোষণা করা হয়, এই 10 ডিসেম্বরে কিন্তু মানবাধিকার দিবস বলা হয়। তাহলে মানবাধিকার দিবস কয় তারিখ? মানবাধিকার দিবস হলো প্রতি 10 ডিসেম্বর। পরবর্তী প্রশ্নে যাই। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া আইন, মানবাধিকার, কর্তব্য নাকি মৌলিক অধিকার? সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া আইন, মানবাধিকার, কর্তব্য নাকি মৌলিক অধিকার? আচ্ছা, শেখ মাশরুফা সুমাইয়া কমেন্ট করেছে গ। আচ্ছা, সম্ভবত এর পূর্ববর্তী প্রশ্ন হ্যাঁ গ ছিল। 7 নম্বর প্রশ্ন তো ঠিক আছে আপু, তোমার প্রশ্ন। এরপর ওগুলো যারা ক্লাস করছো দ্রুত আমাদের সুজন শেখ নতুন আবাসে জয়েন করেছে। আচ্ছা, তোমরা যেখান থেকে ক্লাস করছো, এখনো ক্লাসের অনেক বাকি, অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। যেখান থেকে ক্লাস করছো তোমরা এসএসসি কত ব্যাচ এবং কোন কলেজ তোমাদের সেটি একটু কমেন্টে জানাবা। আচ্ছা, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া আইন, মানবাধিকার, কর্তব্য নাকি মৌলিক অধিকার? আচ্ছা, এখানে আইন কি এই অপশনগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আইন সম্পর্কে তো তোমরা জানোই হয়তো, আইনও এই অধ্যায়ের আলোচনার বিষয়। আইন হলো এমন বিষয়বস্তু যেটি সমাজের নাগরিককে অর্থাৎ রাষ্ট্র এবং সমাজের সুষ্ঠু সুন্দর রাখার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নাগরিকের উপর তাদের ক্রিয়াকলাপের উপর অর্থাৎ দৈনন্দিন কাজকর্মের উপর কিছু বিধিনিষেধ, অর্থাৎ এটি করতে পারবে, এটি করতে পারবে না, এটি হলো আইন। এর পরবর্তীতে আসে মানবাধিকার। মানবাধিকার তোমাদের আগে আলোচনা করেছি যে মানবাধিকার হলো জাতিসংঘ কর্তৃক মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো প্রয়োজন সেই অধিকারগুলো স্বীকৃত অধিকারগুলো হলো মানবাধিকার। কর্তব্য বলতে কি বোঝায়? একটি রাষ্ট্রের যখন আমরা বসবাস করি, রাষ্ট্র আমাদের কিছু দেয় এবং আমরা রাষ্ট্রকে কিছু দিই। যেমন রাষ্ট্র আমাদের কি দেয়? রাষ্ট্র আমাদের যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো পূরণের দায়িত্ব থাকে রাষ্ট্রের। আর নাগরিকের কি দায়িত্ব থাকে? নাগরিকের দায়িত্বগুলো থাকে তার কর্তব্যগুলো পালন করা। অধিকার সম্পর্কে আগে আলোচনা করেছি। অধিকারগুলো সামাজিক জীব হিসেবে আমরা রাষ্ট্র কর্তৃক আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো রাষ্ট্র কর্তৃক দেওয়া হলো আমাদের অধিকার, অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া হলো আমাদের অধিকার। এবং আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো রাষ্ট্রের ভালোর জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য এবং রাষ্ট্রের আইন মেনে রাষ্ট্রের জন্য কাজ করাই হলো আমাদের কর্তব্য। এবার আসি মৌলিক অধিকার।
মৌলিক অধিকার সম্পর্কে তো তোমরা জানোই যে মৌলিক অধিকার দেশভেদে ভিন্ন হয়ে থাকে, এখানে বিভিন্ন কিছু হয়ে থাকে। আমাদের মৌলিক অধিকারগুলোর মধ্যে যেমন রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি, ঠিক তেমনি মৌলিক অধিকার। তাহলে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার বিষয়টি কেমন? আচ্ছা, এখানে আমরা কয়েকটা কমেন্ট দেখছি। সুজন শেখ, এইচএসসি 26, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। শেখ মাসরুবা সুমাইয়া, এইচএসসি 2025, মুজিবুর আলহাজ মোহাম্মদ আবু জায়ের ফাউন্ডেশন কলেজ কুমিল্লা। আচ্ছা, অভিনন্দন। আরো কমেন্ট আছে। আচ্ছা, যে যে ক্লাস করছো তোমাদের কমেন্টগুলো দ্রুত দাও, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। আচ্ছা, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া। দেখো, ভোটের যে অধিকার, ভোটের যে অধিকার বলতে ভোট নেওয়ার অধিকার এবং একজন নাগরিক যেন সেখানে গিয়ে সঠিকভাবে ভোট প্রদান করতে পারে, সেটি কিন্তু রাষ্ট্র দেখার দায়িত্ব। অর্থাৎ আমরা যে ভোট দিতে পারবো এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার যে সুযোগ, সেটি কিন্তু আমাদের অধিকার, রাষ্ট্রের উচিত এই সুযোগ দেওয়া। আর এখানে দেওয়া নাগরিক হিসেবে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার যে কাজ, সেটি কিন্তু আমাদের কর্তব্য। অর্থাৎ সৎ ও যোগ্য ব্যক্তিকে আমাদের ভোট দিতে হবে রাষ্ট্রের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য এবং ব্যক্তি অর্থাৎ আমাদের নিজেদের মঙ্গলের জন্য। আমরা যদি সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট না দিই, তাহলে আমাদের সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হবে না। তাই 8 নম্বর উত্তর কি হবে? সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া হবে আমাদের কর্তব্য। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া আমাদের কর্তব্য। এবার 9 নম্বর প্রশ্ন যাই। 9 নম্বর প্রশ্নে আবারও মানবাধিকার নিয়ে প্রশ্ন। মানবাধিকার, মানবাধিকার হলো সমানাধিকার, সীমিত অধিকার, সুরক্ষিত অধিকার, আন্তর্জাতিক স্বীকৃত অধিকার। অর্থাৎ এখানে এই 9 নম্বর প্রশ্ন যা আছে, 9 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে মানবাধিকারের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে কাছের কোনটি। অর্থাৎ মানবাধিকারের যে এখানে যেগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, ক খ গ ঘ 4টি বৈশিষ্ট্য, এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্যটি মানবাধিকারের মানে সব থেকে এগিয়ে থাকে বৈশিষ্ট্যগুলোর মধ্যে, অন্যতম বৈশিষ্ট্য কোনটি? এখানে আমি তোমাদের আগেই বলেছি আলোচনার সময় যে মানবাধিকার জাতিসংঘ কর্তৃক গৃহীত এবং আন্তর্জাতিক আদালত এই বিষয়টি দেখাশোনা করে, জাতিসংঘ এই বিষয়টি দেখাশোনা করে, তাই মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটি হবে উত্তর। তাহলে মানবাধিকার কি? বৈশিষ্ট্য কোনটি? আন্তর্জাতিক স্বীকৃত অধিকার। এবার আসি 10 নম্বর প্রশ্নে। মানবাধিকার স্বীকৃত দানকারী প্রতিষ্ঠান কোনটি? স্বরাষ্ট্র, বিচার বিভাগ, শাসন বিভাগ নাকি আন্তর্জাতিক আদালত? আমি আবারও বলেছি, সুজন শেখ বলেছে ডি হবে আন্তর্জাতিক আদালত। সুমাইয়া বলেছিল এর আগের উত্তর হবে গ। হ্যাঁ, মানবাধিকার সুরক্ষিত অধিকার, ঠিক আছে। কিন্তু এখানে আমি বলেছি মানবাধিকারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অথবা অন্যতম বৈশিষ্ট্য কোনটি? মানবাধিকারের অন্যতম বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক স্বীকৃত অধিকার। এই যে সুজন শেখ যে কমেন্ট করেছে, ভাইয়া তোমার উত্তর ঠিক আছে, ডি হবে। হ্যাঁ, এবার আসে 10। মানবাধিকারের স্বীকৃত দানকারী প্রতিষ্ঠান কোনটি? এটি তোমাদের বলেছি, মানবাধিকারের স্বীকৃত দানকারী প্রতিষ্ঠান হবে আন্তর্জাতিক আদালত। আর আন্তর্জাতিক মানবাধিকারকে মানবাধিকারের রক্ষককে, মানবাধিকারের রক্ষক হবে আন্তর্জাতিক আদালত। মানবাধিকারের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক আদালত, মানবাধিকারের রক্ষক বলা হয় আন্তর্জাতিক আদালত। মানে যদি প্রশ্ন আছে মানবাধিকারের রক্ষক কে, আন্তর্জাতিক আদালত যদি অপশন থাকে অবশ্যই আন্তর্জাতিক আদালত হবে। আচ্ছা, ঠিক আছে, সময় লেগেছে আই মিন ডি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ খ ইউনিটের যেটি আছে, আমাদের এসএসসি 25 ব্যাচের কিছুদিন পরেই আমাদের অ্যাডমিশন শেষে আমাদের এসএসসি শেষে আমাদের অ্যাডমিশন হবে এবং 26 ব্যাচে যারা আছো তারাও তোমরা যদি তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনকে এগিয়ে রাখতে চাও, তাহলে খ এবং গ ইউনিটের জন্য তোমাদের এই যে এই ক্লাসগুলো হবে। অর্থাৎ তোমাদের জন্য এই অফারটি আছে যে আমাদের বাংলা ক্লাস 40টি, এক্সাম হবে 20টি, ইংরেজি ক্লাস 40টি, এক্সাম 20টি, সাধারণ জ্ঞান ক্লাস 40, এক্সাম 20 এবং কোর্স ফি 3500 টাকা। আর ক্লাসগুলো যে আছে, ক্লাস সম্ভবত শুরু হয়ে গেছে, তোমরা তাই দ্রুত আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। এতে তোমাদের সুবিধা হবে কি, যে তোমাদের যারা এসএসসি 25 ব্যাচ আছো, তোমাদের আবার হয়তো রিভিশন হয়ে যাবে বাংলা, ইংলিশ, আইসিটি যে ব্যাপার স্যাপারগুলো আছে, এবং এর পাশাপাশি সাধারণ জ্ঞানও তো আসে, যেমন ইতিহাস যাদের থাকে কিংবা ভূগোল যাদের থাকে, পরিণতি যাদের থাকে, অর্থনীতি অর্থাৎ মৌলিক জিকে বিষয়ক যে প্রশ্নগুলো থাকে সেগুলো থেকে তোমাদের একটা সুন্দর একটা ধারণা হয়ে যাবে এসএসসির উপরও। তারপরে ইংরেজি ক্লাসগুলো থাকবে। এর পাশাপাশি আমাদের যে 26 ব্যাচ আছে, 26 ব্যাচ এখন মাত্র ফার্স্ট ইয়ার, তারা কিছুদিন পর ইয়ার ফাইনাল দিয়ে তারপর সেকেন্ড ইয়ারে যাবে।
তো তোমাদের জন্য কিন্তু এখন সময় হিউজ টাইম, ইন্টারমিডিয়েটে আর্টস এবং কমার্সের জন্য আমি মনে করি অনেক সময় আছে। তোমরা যদি এখন এই কোর্সগুলো করো, অ্যাডমিশন টাইমে গিয়ে হয়তো চাপ হবে না তোমাদের, আশা করি। আচ্ছা, এই পাশে যে গ ইউনিট যা আছে, গ ইউনিটের জন্য বাংলা ক্লাস 40, এক্সাম 20টি, হিসাব বিজ্ঞান ক্লাসও তাই, ফিনান্স ক্লাস থাকবে 15টি, এক্সাম 10টি, ইংলিশ ক্লাস 40, এক্সাম 20, এই যে ম্যানেজমেন্ট, এই যে মার্কেটিং, সবকিছুই আছে। আর এখানে কমার্সে যারা থাকছে, আর্টসে তাদের ভার্চুয়ালি লেকচার, পিডিএফ বুক ফ্রি। এখন তো আর বই কয়জন পড়ে, পিডিএফ অনেকেই পড়ে, প্রায় সবাই আমরা দেখা যায় যে পিডিএফ পড়ি, মোবাইলে পিডিএফ রেখে পড়ি। তোমাদের যে লেকচার শিটে যে পিডিএফ গুলো আছে সেগুলো তোমার ক্লাসের সাথে সাথে দেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নে, মানবাধিকারের উৎস কোনটি? মানবাধিকারের উৎস কোনটি? সংবিধান, বিচার বিভাগ, জাতিসংঘ, বিচার বিভাগ। আচ্ছা, বিচার বিভাগ দুইবার এসেছে। মানবাধিকার, মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, মানবাধিকার অনেকবার আলোচনা করা হয়েছে। মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ, আর মানবাধিকারের রক্ষক হলো আন্তর্জাতিক আদালত। এবার যে 12 নম্বর প্রশ্নে, অধিকার কত প্রকার? 12 নম্বর প্রশ্ন তোমরা ক্লাস করছো। আচ্ছা, সুজন শেখ বলছে, ভাই আপনি অ্যাডমিশন টাইমে কত ঘন্টা করে পড়ছেন বলেন একটু। শোনো ভাইয়া, অনেকেই বলে যে আমি অ্যাডমিশন টাইমে 16 ঘন্টা পড়েছি, 20 ঘন্টা পড়েছি, 18 ঘন্টা পড়েছি। আসলে বিষয়টা এমন না যে তুমি কত ঘন্টা পড়লে তোমার চান্স হবে, কিংবা তোমার সেলফ স্যাটিসফ্যাকশন পাবা যে আমার প্রতিদিন ওই ভাইয়া 16 ঘন্টা পড়েছে, ওই ভাইয়া 16 ঘন্টা পড়ার পর টপ করেছে, তার মানে আমাকে 16 ঘন্টা পড়তে হবে। বিষয়টা এমন না। অ্যাডমিশন টাইমে অনেক রকমের স্টুডেন্ট থাকে। কিছু থাকে যাদের মেধা ভালো, যাদের বেসিক ভালো, কিছু থাকে অ্যাভারেজ, যারা পরিশ্রম করলে পারে, না করলে পারে না। আর কিছু থাকে হার্ড ওয়ার্ক করে, যারা প্রচুর পড়াশোনা করে, তাদের হয়তো আগে কোনো ভালো রেজাল্ট ছিল না, তাদের একটা ইচ্ছা থাকে যে আমি অ্যাডমিশন টাইমে খুব ভালো একটা রেজাল্ট করবো। তারা অনেক পরিশ্রম করে এবং দেখা যায় যে তাদের রেজাল্ট অ্যাডমিশন টাইমে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। তো ব্যাপার হলো বুঝতে হবে যে তুমি আসলে কেমন, তুমি আসলে কতটুকু করতে পারো, কিংবা তোমার মেধা কেমন, তোমার বেসিক কেমন। তুমি বাংলা ইংলিশ জিকে, তুমি যদি পিরিয়ডে বাংলা ইংলিশ জিকে, সি ইউনিট হলো তার সাবজেক্ট, এ ইউনিট হলো ওই সাবজেক্টগুলো। তো ব্যাপার হলো তোমাকে বুঝতে হবে যে তুমি যদি বি ইউনিটের হও, তোমার বাংলা ইংলিশ জিকের উপর তোমার প্রিপারেশন কেমন। তুমি যদি একটা পরীক্ষা দাও, তুমি অনলাইনে যে কন্টেস্টগুলো হয় সেগুলো দাও, আমাদের ইউটিউবার্স পেজে যে পরীক্ষা হয় সেগুলো দাও। দেওয়ার পর তুমি যদি বোঝো যে না আমার প্রিপারেশন মোটামুটি আছে, আমার আর একটু দেখতে হবে, হয়তো তুমি ভাই যখন পড়াশোনা শুরু করবে, অনেকগুলো পরীক্ষা দিবা, তুমি নিজেই বুঝবা যে তোমার আসলে কতটুকু পড়া দরকার, কিংবা তো কতটুকু তুমি পড়ছো না। আর অ্যাডমিশন টাইমে এমন একটা পিরিয়ড, তোমার মনে হবে আমি কিছুই পারি না, ওই তোমাকে চান্স পেতে হবে। এই যে তোমার যে ইন্টেনশন, এই যে মনোভাব, এই কারণে দেখবা তুমি কতক্ষণ পড়ছো তার কোনো হিসাব নাই। অ্যাডমিশন টাইমে এটাই হয়। যারা অ্যাডমিশন টাইমে এটা না হয়, আমার মনে হয় যে খুব কমই আছে। ঘড়ি ধরে আসলে ভাই পড়াশোনা খুব হয় না। ঘড়ি ধরে পড়াশোনা অ্যাডমিশন টাইমে আমার মনে হয় না যে হয়, কারণ আমার ঘড়ি ধরে কখনো পড়াশোনা হয়নি। ঘড়ি ধরে পড়ার দরকার নেই। দেখবে যে রাতে ঘুমিয়েছো অ্যাডমিশন টাইমে, রাত 3টা বাজে ঘুম আসে না, 3টায় ওই প্রশ্নের উত্তর কি, ওই প্রশ্নের উত্তর কি, এরকম হয়। অ্যাডমিশন যারা দেয় তাদের সাথে এরকম হয়, চিন্তা হয়, তারপরে মনে হয় যে আমি পারবো কি পারবো না, এরকম হয়। অ্যাডমিশন টাইমের কোনো ঘন্টা নেই ভাই। তুমি যখন মনে করবা যে না আমার একটা টপিক আমি পড়ছি, পুরো মৌলিক দিকে পড়ছি, কিংবা সাধারণ জ্ঞানের কোনো টপিক পড়ছি, ইংলিশের টেন্স পড়ছি, ভার্ব পড়ছি, যাই পড়ছি না কেন, আমার এই টপিকটা ক্লিয়ার কিনা, এই টপিকের উপর প্রশ্ন আসলে আমি পারবো কিনা, যখন মনে হবে যে আমি পারবো, তার মানে তোমার ওই টপিক ক্লিয়ার। টপিক ক্লিয়ার না করা পর্যন্ত তোমার যদি ওই ঘন্টা ধরে ভাই আসলে টপিক ক্লিয়ার করা যায় না। অ্যাডমিশন টাইমে কে কত ঘন্টা পড়লো, এটা আসলে আমার মনে হয় একটা চিপ মোটিভেশন। 18 ঘন্টা 20 ঘন্টা হতে পারে যে তার একটা বিষয় বোঝার জন্য 20 ঘন্টা 22 ঘন্টা 18 ঘন্টা 16 ঘন্টা লেগেছে, তার মানে তো এটা না যে তুমি নিজেকে জোর করে ধরে রাখবে পড়ার টেবিলে। তোমার যতটুকু সময় লাগবে তুমি নিবা, কম লাগুক বেশি লাগুক যাই লাগুক তুমি নিবা। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন ছিল অধিকার কত প্রকার। আচ্ছা, উত্তরটা চাচ্ছি তোমাদের থেকে। তোমাদের অনেকে ক্লাস দেখছো, আমি দেখছি, তোমাদের একটু পরিচয়টা দিবা, বলবো অন্তত বলবো যে তোমরা এইচএসসি কত ব্যাচ, 25 নাকি 26। আর 12 নম্বর প্রশ্ন আছে অধিকার কত প্রকার। উত্তরটা দ্রুত দিয়ে দাও যে অধিকার কত প্রকার। আচ্ছা, একজন লিখেছে টি 5 প্রকার। আচ্ছা, তারপর ইরশাদ বিনতে ইউসুফ মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা দেখে একটু উত্তর দাও। অধিকার কত প্রকার? 2, 3, 4 নাকি 5 প্রকার? সুজন শেখ বলেছে
বি হবে, বি মানে তো 3। আচ্ছা ঠিক আছে, আর যারা আছে দ্রুত কমেন্ট করো। অধিকার কত প্রকার? ইশরাত বিনতি ইউসুফ মিম বলেছে 2025। সুজন শেখ আমার উত্তর দিয়েছে এ। আচ্ছা আচ্ছা, তোমরা যারা ক্লাসটি করছো, আমরা ক্লাসের অর্ধেকও শেষ করিনি এখনো, আমাদের আরো অনেকক্ষণ ক্লাস হবে। তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দিয়ে রাখতে পারো, যেন তাদেরও এই যে টপিকগুলো আছে এগুলো তাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে এবং তাদের সাথে ক্লাস করলে একটা প্রতিযোগিতামূলক ক্লাস হবে। আচ্ছা, উত্তর হবে অধিকার কত প্রকার? অধিকার হবে আমাদের 2 প্রকার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাই আমরা। অধিকার কাদের কল্যাণের জন্য? ব্যক্তির কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য, নাকি সাধারণের কল্যাণের জন্য? অধিকার কাদের কল্যাণের জন্য? অধিকার কাদের কল্যাণের জন্য? সবাই একটু উত্তর দাও যে 13 নম্বর কি হবে। 13 নম্বর উত্তর চাচ্ছি সবার থেকে। অধিকার কাদের কল্যাণের জন্য? ব্যক্তির, পরিবার, সকলের সাধারণ। জানি প্রশ্ন সহজ, কিন্তু তোমরা যদি কমেন্ট করো, তোমাদের যদি অ্যাপ্রোচ থাকে, আমার মনে হয় ক্লাসটা আরো একটু সুন্দর হবে। সবাই দ্রুত জানাবে 13 নম্বর কি হবে। আচ্ছা, ইশরাত ইউসুফ মিম কমেন্ট করেছে যে অধিকার 5 প্রকার। অধিকার কেন 5 প্রকার রে ভাই? এই যে অধিকার এখানে যে আছে, অধিকার হলো প্রধানত 2 প্রকার। প্রধানত প্রধানত 2 প্রকার, কি কি? মিউজিক কমেন্ট করছো 5 প্রকার, তোমাদের 5 প্রকার হবে না, এখানে হবে 2 প্রকার। নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। তুমি হয়তো পরে ক্লাসে জয়েন করেছো, আমাদের ক্লাস আমরা প্রথম যে এমসিকিউ ছিল ওখানে অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, ওখানেই বলেছিলাম যে অধিকার প্রধানত 2 প্রকার, নৈতিক অধিকার, আইনগত অধিকার। এরপর অধিকারগুলোকে ভাগ করা হয় যে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, তারপরে ধর্মীয় অধিকার, এভাবে অনেকগুলো অধিকার ভাগ করা হয়। কিন্তু প্রধানত যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো হলো আমাদের 2 প্রকার, নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। আচ্ছা, এবার অধিকার কাদের কল্যাণের জন্য? ব্যক্তি কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য, নাকি সাধারণ কল্যাণের জন্য? আচ্ছা, 13 নম্বর প্রশ্নের উত্তর সুজন শেখ বলেছে এ হবে। আচ্ছা, আমি যারা ক্লাস করছে তাদের থেকে কমেন্ট আশা করেছিলাম সবার থেকে। যাই হোক, এখানে অধিকার কাদের করার জন্য? অধিকার হবে সকলের করার জন্য। আচ্ছা, অধিকারের সংজ্ঞা আমি প্রথমে বলেছিলাম, অধিকার কোথা থেকে উদ্ভূত হয়? অধিকার হয় আমাদের সমাজ থেকে, এবং আমরা সমাজে যারা বাস করি, সমাজের যে সকল সদস্য আছে তাদের যে অত্যাবশ্যকীয় প্রয়োজনগুলো থাকে, অথবা আমাদের যে প্রয়োজন থাকে রাষ্ট্রের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, সেই কাজগুলোকে, অর্থাৎ সেই যে আমাদের যে দরকার প্রয়োজন সেগুলোকে অধিকার বলা হয়, রাষ্ট্র যেগুলো আমাদেরকে দিয়ে থাকে। এই অধিকারগুলো কাদের কল্যাণের জন্য? এই অধিকার কিন্তু শুধু ব্যক্তির কল্যাণের জন্য না, কিংবা পরিবারের কল্যাণের জন্য না, কিংবা শুধু সাধারণের কল্যাণের জন্য না। এই অধিকারগুলো সমাজে অথবা রাষ্ট্রে আমরা যারা বাস করি সকলের কল্যাণের জন্য। অর্থাৎ একজন বড় আমলা, বড় নেতা থেকে শুরু করে একজন গরিব দিনমজুর যে, তার জন্য এই অধিকারগুলো। অর্থাৎ অধিকার কাদের কল্যাণের জন্য? অধিকার হবে সকলের কল্যাণের জন্য, সমাজে আমরা যারা বাস করি সকলের কল্যাণের জন্য এই অধিকার। এর পরবর্তী প্রশ্নে যাই, অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? গণতন্ত্র, প্রথা, আইন, নাকি সংবাদপত্র? 14 নম্বর প্রশ্ন, অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? গণতন্ত্র, প্রথা, আইন, নাকি সংবাদপত্র? আচ্ছা, তোমরা যারা উত্তর দিচ্ছ, উত্তরের আগে একটু লিখে নিবা যে কয় নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ। একটু কমেন্ট করতে আমার একটু তোমাদের কমেন্ট আসতে আসতে এবং এই লাইভ ক্লাস যেতে যেতে একটু সময় লাগে, তাই প্রথমে একটু লিখে নিবা যে কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছ। অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? 14 নম্বর প্রশ্নের উত্তর পাচ্ছি তোমাদের কাছ থেকে। জুতো গণতন্ত্র। আচ্ছা, আরো যারা ক্লাস করছো সবার কাছ থেকে উত্তর চাচ্ছি, একজন মাত্র কমেন্ট করেছে, আরো যারা আছে তোমাদের সবার কাছ থেকে উত্তর চাচ্ছি।
অধিকারের রক্ষা কবচ কোনটি? গণতন্ত্র, প্রথা, আইন নাকি সংবাদপত্র? অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? আচ্ছা, অধিকারের রক্ষা কবচ বলতে কি বোঝানো হয় সেটা তো বলি। অধিকারের রক্ষা কবচ বলতে আমাদের যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো কিভাবে আমাদেরকে রক্ষা করা হবে, অর্থাৎ নাগরিক অধিকার পাচ্ছে কি পাচ্ছে না, অর্থাৎ নাগরিকের কাছে রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধাগুলো আছে একদম উপর থেকে শুরু করে একদম তোমার পিরামিডের নিচ পর্যন্ত, অর্থাৎ যারা বড় মানুষ আছে, যারা আমাদের সমাজ যারা উচ্চবিত্ত পরিবারের, সে উচ্চবিত্ত লোক, তাদের থেকে শুরু করে একদম নিম্নবিত্ত পর্যন্ত, অথবা মানে অর্থনৈতিক নিম্নরেখার নিচে যারা বাস করে, তাদের কাছে আমাদের এই অধিকারগুলো পৌঁছাচ্ছে কিনা, সেগুলোর যে রক্ষা কবচ, অর্থাৎ এগুলো যে রক্ষা করে, এটি কার দায়িত্ব? অর্থাৎ এখানে কি বলা হয়েছে? গণতন্ত্র, প্রথা, আইন নাকি সংবাদপত্র? উত্তর চাচ্ছি। ইসরাত কমেন্ট করেছে গ, অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? গ। আর একজন উত্তর করেছে গ। হ্যাঁ, উত্তর হবে গ। অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকারের প্রধান রক্ষা কবচ হবে গ। আচ্ছা, অধিকারের আরো কিছু রক্ষা কবচ আছে। অধিকারের আরো কিছু রক্ষা কবচ, অধিকারের রক্ষা কবচ। প্রধান রক্ষা কবচ কিন্তু সবসময় এই আইন হবে, প্রধান রক্ষা কবচ হবে আইন। আরো কিছু রক্ষা কবচের মধ্যে রয়েছে যেমন গণতন্ত্র রয়েছে, তারপরে মৌলিক সংবিধানে আচ্ছা, তোমাদের একটু সময় নিলাম এগুলো লেখার অন্যতম কারণ হলো যে এখান থেকে আসলে অধিকারের যে রক্ষা কবচ, এখানে না তোমাদের অনেক কনফিউশন লাগে যে অধিকারের রক্ষা কবচ আসলে কোনটি। যদি তোমাদের বলা হয় যে অধিকার প্রধান রক্ষা কবচ কোনটি, অবশ্যই অধিকারের প্রধান রক্ষা কবচ হবে আইন। অধিকারের প্রধান রক্ষা কবচ আইন। কেন আইন? এর কারণ হলো যে অধিকার যথাযথভাবে এবং সুষ্ঠুভাবে প্রয়োগ হচ্ছে কিনা, আমাদের ব্যক্তি পর্যায়ে এটি পৌঁছাচ্ছে কিনা, রাষ্ট্র কর্তৃক যে অধিকার আছে এগুলো ব্যক্তি পর্যায়ে পৌঁছাচ্ছে কিনা, এগুলো একমাত্র আইনের দ্বারাই সম্ভব। আইনের দ্বারাই এগুলো রক্ষা করা সম্ভব। কেন? আমাদের যে অধিকারগুলো রয়েছে এগুলো কোনোভাবে কোনো কারণে সরকারের কাছ থেকে আমাদের কাছে আসতে আসতে, অর্থাৎ এদের অনেক অধিকার আছে যেগুলো পূরণের জন্য আমাদের আর্থিক সহায়তা দরকার। এই আর্থিক সহায়তা আমাদের জনগণের কাছে না পৌঁছিয়ে কোনো একজন কর্মকর্তা, কোনো একজন আমলা অথবা কোনো একজন রাজনৈতিক নেতা সেই টাকাটা আত্মসাৎ করে নিল, ওই ক্ষেত্রে কি করা হবে? ওই ক্ষেত্রে আইনের মাধ্যমে তাকে এই মানে সে যে ভুল ত্রুটি করেছে তাকে শাস্তি দেওয়া হবে। এবং তাই বলা হয় যে অধিকার রক্ষা প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকার প্রধান রক্ষা কবচ হলো আইন। এবং সব ক্ষেত্রে এই আইনের প্রয়োগ, আইনের অনুশাসন বলতে যেটা আমরা বুঝি, আইনের অনুশাসন, এই যে এখানে লেখা আছে যে আইনের অনুশাসন। আইনের অনুশাসন বলতে কি বুঝি? জাতি, ধর্ম, বর্ণ, বৈষম্য, শ্রেণী, নারী, পুরুষ সকল কিছু বেঁধে রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো যেন সকলের প্রাপ্য হয়। তাই আমাদের প্রধান রক্ষা কবচ হবে আইন। এর পাশাপাশি আছে গণতন্ত্র। গণতন্ত্র কিভাবে আমাদের অধিকারের রক্ষা কবচ? গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হলো সকলের সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। অর্থাৎ আমরা যে জনগণ আছি, জনগণের দোরগোড়া পর্যন্ত আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিতে পারবো, আমাদের সিদ্ধান্তে আমরা জনপ্রতিনিধি প্রেরণ করতে পারবো। এবং সেই জনপ্রতিনিধিগুলো কেমন হবে? সেই জনপ্রতিনিধিগুলো আমাদের জনগণের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবে। তাই এখানে গণতন্ত্র আমাদের যে অধিকারগুলো রয়েছে অধিকার রক্ষা কবচ। আচ্ছা, সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণা। সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণার মাধ্যমে কি হলো? সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণার মাধ্যমে আমাদের যে আইন রয়েছে এটি আইনে, কিন্তু সংবিধানে যখন এটি ঘোষণা হলো তখন এটি আমাদের আইনে পরিণত হলো। আর আইনে যখন পরিণত হলো এটি অবশ্যই পালনীয়। অর্থাৎ আমাদের
দেশের যে ব্যক্তিবর্গ রয়েছে, যে মানুষ রয়েছে, তাদের অবশ্যই মৌলিক অধিকার পূরণ করতেই হবে। আইনের অনুশাসন বলেছি, জাতি ধর্ম বর্ণ শ্রেণী বৈষম্য নারী পুরুষ সকল কিছু নির্বিশেষে কোনো বৈষম্য না করে আইনের সঙ্গে সবাইকে সমান করে। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন? বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন আমাদের যে আইন রয়েছে, এই আইনগুলো কিভাবে কাজ করবে, আমাদের সংবিধান রয়েছে, আমাদের সংবিধানের মৌলিক অধিকারগুলো রয়েছে, এগুলো দেখাশোনার দায়িত্ব কিন্তু বিচার বিভাগের, যে এগুলো সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। আইন প্রণয়নকারী সংস্থাও আছে, এর পাশাপাশি বিচার বিভাগ আছে। বিচার বিভাগ কিন্তু রায় দেয় যে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে না, সেই অনুযায়ী কিন্তু আমাদের যে আইনের অনুশাসন নেওয়া হয়, অর্থাৎ আইন প্রণয়নকারী সংস্থাগুলো সেই অনুযায়ী বিচারকের রায় অনুযায়ী কাজ করে। বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। স্বাধীনতার প্রয়োজন, জনগণের সজাগ দৃষ্টি। জনগণের সজাগ দৃষ্টি কেন প্রয়োজন? যেমন দেখো, আমরা যদি কোনো কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয় একবারে, তাহলে 5-7 মাস 1 বছরের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের বন্ধ করে দেন, তখন কিন্তু জনগণের যদি সজাগ দৃষ্টি না থাকে, আমরা যদি সোচ্চার না হই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে রয়েছে, তাহলে আমরা কিভাবে ক্লাস করবো? আমাদের যারা ছোট আছে কিংবা আমাদের বাবা মারা চিন্তা করবো, আমাদের যারা ছেলে মেয়ে আছে তারা কিভাবে পড়াশোনা করবে? শিক্ষা কিন্তু আমাদের মৌলিক অধিকার। সেক্ষেত্রে তারা রাষ্ট্রের উপর চাপ দেবে। রাষ্ট্রের যে প্রধান থাকবে, যিনি থাকুক, অথবা শিক্ষা বিষয়ে যিনি থাকবেন, উপদেষ্টা হোক, মন্ত্রী হোক, তারা কিন্তু তাকে চাপ দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে সজাগ দৃষ্টি, জনগণের যে সজাগ দৃষ্টি, এই সজাগ দৃষ্টির মাধ্যমে কিন্তু আমাদের অধিকার রক্ষা হয়। তাই এখানে অধিকারের রক্ষা কবচ বলতে, এখানে অধিকারের রক্ষা কবচ, এই সবগুলোই কিন্তু অধিকারের রক্ষা কবচ। কিন্তু আমাদের প্রধান যদি প্রশ্ন যদি আসে, অধিকার প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকার প্রধান রক্ষা কবচ হবে আমাদের এই গণতন্ত্র। আচ্ছা, এবার আসি একটা প্রশ্নে, ভিক্ষা পাওয়ার অধিকার কি অধিকার? এই প্রশ্ন কিন্তু 2015 এবং 16 সালে এসেছিল অনেকগুলো বোর্ডে। ভিক্ষা পাওয়ার অধিকার কোন অধিকার? নৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাকি অর্থনৈতিক অধিকার? যারা দেখছো কমেন্ট করো যে ভিক্ষা পাওয়ার অধিকার, আমরা যে ভিক্ষুককে ভিক্ষা দেই, ভিক্ষা পাওয়ার অধিকার কোন ধরনের অধিকার? নৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাকি অর্থনৈতিক অধিকার? সবার থেকে যারা ক্লাস করছো কমেন্ট চাচ্ছি যে ভিক্ষা পাওয়ার অধিকার আমাদের কোন ধরনের অধিকার? আচ্ছা, নৈতিক অধিকার। ক, নৈতিক অধিকার। আচ্ছা, আরো কমেন্ট চাচ্ছি আমি, কমেন্ট চাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু এসেছিল আমাদের এইচএসসি পরীক্ষায়, এই প্রশ্নগুলো অনেকবার এসেছিল। কমেন্ট চাচ্ছি তোমাদের, দ্রুত কমেন্ট করে জানাও যে কি হবে। সুজন শেখও বলেছে এ। মুক্তার আহমেদ নতুন এসেছে ক্লাসে, স্বাগতম ভাইয়া, সেও বলেছে এ। হ্যাঁ, ভিক্ষা পাওয়ার অধিকার হবে আমাদের নৈতিক অধিকার। এখানে নৈতিক অধিকার বলতে আমরা কি বুঝি? নৈতিক অধিকার আমাদের নীতি নৈতিকতা সম্পর্কিত অধিকার। এখানে নৈতিক অধিকার আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশ অথবা এই এশিয়া মহাদেশের, এই উপমহাদেশের যে অঞ্চল, এখানে নৈতিক অধিকারে কিন্তু আমাদের দেখো ধর্মভিত্তিক যে চিন্তা চেতনা, এগুলো কিন্তু প্রভাব বেশি আমাদের মানুষের মধ্যে নৈতিক অধিকারের। যেমন আমরা কোনো ভালো কাজ করার আগে আমরা যেমন মুসলমানরা চিন্তা করি পরকালের, হিন্দুরা চিন্তা করে যে পরজন্মের, কিংবা ওদের যে একটা পরমাত্মাবাদ আছে সেটার উপর বিশ্বাস করে, এবং সবাই প্রায় যে যেমন বৌদ্ধরা কর্মবাদের উপর বিশ্বাস করে, এবং সবকিছুই যে আমরা আমাদের এই এশিয়া উপমহাদেশে আমাদের নীতি নৈতিকতার যে আমাদের যে চিন্তা ভাবনা, এর উপর ধর্মীয় প্রভাব অনেকটাই বেশি। ভিক্ষা পাওয়ার অধিকার হবে আমাদের নৈতিক অধিকার। আচ্ছা, এখানে নৈতিক অধিকার আলোচনা করলাম। সামাজিক অধিকার কাকে বলে? সামাজিক অধিকার হলো যে অধিকারগুলো আমাদের সমাজে সভ্য মানুষ হিসেবে টিকে থাকার জন্য যে অধিকারগুলো প্রয়োজন, সেই অধিকারগুলো সামাজিক অধিকার বলে। সামাজিক অধিকারগুলো সমাজ থেকে উদ্ভূত হয় এবং রাষ্ট্র কর্তৃক এগুলো পূরণ করা হয়। রাজনৈতিক অধিকার, তো আমাদের রাজনৈতিক অধিকার আলোচনা করেছি অনেকগুলোতে, যে আমাদের রাজনৈতিক অধিকারগুলো কি। রাজনৈতিক অধিকারগুলোর মধ্যে রয়েছে মতামত প্রকাশের অধিকার, ভোট প্রদানের অধিকার, যে কোনো তথ্য জানার অধিকার। যেগুলি তথ্য অধিকার আইন বলা, কিন্তু তারপরেও অনন্য তথ্য জানার অধিকার, এগুলো এক দিক থেকে রাজনৈতিক অধিকারের মধ্যে দেওয়া হয়।
এর পাশাপাশি আমাদের রয়েছে অর্থনৈতিক অধিকার। আচ্ছা, অর্থনৈতিক অধিকার নিয়ে আমাদের একটু আলোচনা করা লাগবে। এই অর্থনৈতিক অধিকারের বিষয়টি নিয়ে। আচ্ছা, অর্থনৈতিক অধিকার বলতে আমরা প্রথমত কি বুঝি? অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার বলতে বোঝায় যেগুলো দারিদ্র্য, দুর্দশা, অভাবগ্রস্ততা থেকে বের হয়ে একজন মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং তার প্রয়োজনগুলো যেন মেটাতে পারে। তার যে এই অধিকার, তার কর্মক্ষেত্রে যাওয়ার, তার আয় মজুরি পাওয়ার, এই অধিকারগুলোকে বলা হয় আমাদের অর্থনৈতিক অধিকার। আর এই অর্থনৈতিক অধিকারগুলোর মধ্যে কি কি আছে? যেমন তোমাদের কর্ম করার অধিকার, অর্থাৎ তুমি যেমন ধরনের মানুষ, তোমার যে ধরনের মেধা আছে, তুমি যে ধরনের কাজ পারো, অভিজ্ঞতা আছে, তুমি যে ধরনের শ্রম দিতে পারো, সেই অনুযায়ী তোমার কর্ম করার অধিকার রয়েছে। আর কর্মক্ষেত্রগুলোকে সৃষ্টি করবে কে? কর্মক্ষেত্রগুলোকে সৃষ্টি করবে আমাদের রাষ্ট্র। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কি? আছে আমাদের কর্মক্ষেত্র সৃষ্টি করা। এবং আমাদের অধিকার কি? আমরা আমাদের মেধা, আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আমরা যাব, অর্থাৎ আমাদের আমাদের সাথে যে কর্মটি যায়। এর পাশে কি? ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, অর্থাৎ আমরা যে কর্মটি করবো সেই অনুযায়ী আমাদের ন্যায্য মজুরি দেওয়া হবে। এখানে কোনো ভেদাভেদ করা হবে না যে সে তার আত্মীয়, সে তার অমুক হ্যান ত্যান, এই কারণে আমাদের মজুরি দেওয়া হচ্ছে না। এটা কিন্তু অধিকার না। আমাদের রাষ্ট্র আমাদের নিশ্চিত করবে যে আমরা রাষ্ট্রের মধ্যে যে কর্মক্ষেত্রে যাবো সেই কর্মক্ষেত্রে আমাদের যে ন্যায্য মজুরি থাকে সেই ন্যায্য মজুরি দেওয়া হবে এবং আমরা সঠিক কর্ম ঘন্টায় কাজ করছি কিনা সেটিও দেখা হবে। আচ্ছা, অর্থনৈতিক অধিকারের মধ্যে আর একটা কি আছে? আমাদের বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, অর্থাৎ একটানা, কারণ উন্নত দেশগুলোতে একটানা কর্মক্ষেত্রে, যে কর্মক্ষেত্রগুলো রয়েছে সেখানে দেখা যায় যে একটানা কর্ম কেউই করে না। তাদের অফিসে তাদের ঘুমানোর জন্য জায়গা আছে, তাদের বিশ্রামের জন্য জায়গা আছে এবং অনেক সুযোগ সুবিধা আছে, অবকাশের জন্য জায়গা আছে। আমাদের সরাসরি দেখা যায় না, কিন্তু বিশ্রাম অবকাশের অধিকারও অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে যেটি আছে সেটা হলো শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার। এটা তোমাদের রাজনৈতিক অধিকারও, তার পাশাপাশি আমাদের অর্থনৈতিক অধিকারও বলা যায়। অর্থনৈতিক অধিকার কিভাবে? আমরা যে শ্রমিক হিসেবে কাজ করব, দিন শেষে আমরা সবাই শ্রমিক যারা কাজ করি, কেউ আমলা অথবা কেউ কামলা। তো ব্যাপার হলো আমরা যে প্রেক্ষাপট অথবা যে কেন্দ্রিক কাজগুলো করি, যে অফিসে কাজগুলো করি অথবা যে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি, সেই ব্যবসা প্রতিষ্ঠান, সেই কর্মক্ষেত্র, সেই চাকরি, সেই অনুযায়ী আমাদের শ্রমিক সংঘ থাকবে। তোমরা অবশ্যই দেখবা যে আমাদের আশেপাশে যে সরকারি অফিস আদালতগুলো আছে সেখানে কিন্তু কর্মচারী ক্লাব থাকে অথবা অফিসার্স ক্লাব থাকে। তো এই যে সংঘগুলো, বিশেষ করে কর্মচারীরা যে সংগঠনগুলো করে, যে সংঘগুলো করে, ইউনিয়নগুলো করে, এগুলো কিন্তু তাদের অধিকার, অন্যতম একটি অধিকার। আচ্ছা, অর্থনৈতিক যে অধিকারটি আছে এই অধিকারের মধ্যে আলোচনা একটি বিষয় হলো অর্থনৈতিক নিরাপত্তা। আচ্ছা, আমাদের অর্থনৈতিক নিয়ম কি? এগুলো চাকরি মুক্ত আহমেদ লিখে চাকরি লাভের অধিকার, মজুরি লাভের অধিকার, অর্থনৈতিক, হ্যাঁ, চাকরি লাভের অধিকার, মজুরি লাভের অধিকার, এগুলো তাদের অর্থনৈতিক অধিকার। আচ্ছা, অর্থনৈতিক নিরাপত্তা, এটি একটি টার্ম, অর্থনৈতিক নিরাপত্তা, যারা 2025 বাজারে এসিসিতে বা তাদের কাছে হয়তো পরিচিত, অথবা যাদের সমাজকর্ম আছে কিংবা সমাজ কল্যাণ, যাদের সোশ্যাল ওয়ার্ক আছে ইন্টারমিডিয়েটে, তারা হয়তো জানে অর্থনৈতিক নিরাপত্তা বলতে কি বোঝায়। অর্থনৈতিক নিরাপত্তা বলতে বোঝায় আমাদের যখন বার্ধক্য পর্যায়ে চলে যাবো, অর্থাৎ অসুস্থ অবস্থায়, অর্থাৎ আমাদের জীবনের এমন কোনো পর্যায়ে যেখানে আমরা আমাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি, অর্থাৎ আমাদের কর্মশক্তি কমে এসেছে অথবা আমরা দুর্বল হয়ে গেছি নানা কারণে। মোট কথা, আমাদের কর্মশক্তি কমে যাওয়ার কারণে আমাদের একটি অর্থনৈতিক নিরাপত্তা প্রয়োজন। অর্থনৈতিক নিরাপত্তা কেমন? ওই সময় বৃদ্ধ অবস্থায় কিংবা আমাদের রোগগ্রস্ত কোনো অবস্থায় যখন কর্মক্ষমতা থাকবে না, ওই সময় যেন আমরা আমাদের চলাফেরার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের খাবারের জন্য, ওষুধের জন্য ইত্যাদির জন্য আমাদের জন্য একটা অর্থনৈতিক বন্দোবস্ত থাকে। সেটি হতে পারে আমাদের অফিস থেকে দিতে পারে, সেটি আমাদের রাষ্ট্র কর্তৃক দিতে পারে, যেমন রাষ্ট্র কর্তৃক বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, ওটাই বয়স্ক ভাতা, তারপরে যারা পঙ্গু হয়ে যায় তাদেরকে একটা ভাতা দেওয়া হয় ইত্যাদি। যে এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলো যে আছে, এই যে একটা অর্থনৈতিক নিশ্চয়তা যে না, আমার এক জায়গা থেকে আমার টাকা আসবে, আমার কোনো চিন্তা নাই, আমার কেনাকাটা কিংবা খাবার দাবার চিন্তা নাই, এটি কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা।
আর এই অর্থনৈতিক অধিকার আর অর্থনৈতিক নিরাপত্তার মধ্যে কিন্তু মানুষের একটা প্যাচ লেগে যায় যে অর্থনৈতিক নিরাপত্তা কি আর অর্থনৈতিক অধিকার কি। তাহলে কি বললাম, অর্থনৈতিক অধিকারের একটি শাখা কিন্তু এই আমাদের এই অর্থনৈতিক নিরাপত্তা। অর্থনৈতিক অধিকার নিরাপত্তা কিন্তু আলাদা না। অর্থনৈতিক অধিকারের যে শাখাগুলো রয়েছে, যে অর্থনৈতিক যে অধিকারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম অধিকার হলো আমাদের অর্থনৈতিক নিরাপত্তা। অর্থাৎ কর্মক্ষমতা, আমরা আমাদের যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলবো তখন আমাদেরকে একটা অর্থনৈতিক সাপোর্ট, এটাই হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। আচ্ছা, আমাদের একটা ইউটিউব ফেস্ট হয়েছে, তোমরা হয়তো জানো যে ইউটিউব ফেস্টে আমাদের টি শার্ট দেওয়া হবে। তোমরা যারা দিতে চাও দ্রুত এই ফেস্টে জয়েন করো। পরবর্তী প্রশ্নে যাই। চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার? চলাফেরার স্বাধীনতা সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার নাকি সাংস্কৃতিক অধিকার? চলাফেরার অধিকার কোন ধরনের অধিকার? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নাকি সাংস্কৃতিক? এর উত্তর হবে সামাজিক। সমাজ চলাফেরার অধিকার আমাদের সামাজিক অধিকার। এর পরবর্তী প্রশ্ন যাই। কোন অধিকার আজ মৌলিক অধিকারের রূপ লাভ করেছে? খাদ্য, তথ্য, বস্ত্র, চিকিৎসা। আমি মনে করি যে এই প্রশ্ন করবা, কারণ অলরেডি খাদ্য, বস্ত্র, চিকিৎসা এগুলো আমার মৌলিক অধিকারের মধ্যে রয়েছে। তথ্য আমাদের মৌলিক অধিকারের রূপ নিয়েছে, উত্তর হবে তথ্য অধিকার। ধর্মচর্চা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার, নৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার নাকি রাজনৈতিক অধিকার? ধর্মচর্চা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার নাকি রাজনৈতিক অধিকার? যারা দেখছো 17 সি, হ্যাঁ 17 সি, সানিয়া খাতুন ঠিক আছে উত্তর। আচ্ছা, এর পরবর্তী, ধর্মচর্চা কোন ধরনের অধিকার? ধর্মচর্চা সামাজিক অধিকার, নৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার নাকি রাজনৈতিক অধিকার? ধর্মচর্চা আমি উত্তর দিয়ে দিই, ধর্মচর্চার উত্তর হবে সামাজিক অধিকার। ধর্মচর্চা আমাদের কোন ধরনের অধিকার? ধর্মচর্চা আমাদের সামাজিক অধিকার। আচ্ছা, তোমরা তো জানো কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট দিয়েছে। সেখানে পাসের হার 9.85, 9.85 পাসের হার। মানে যতজন পরীক্ষা দিয়েছিল সেগুলো যদি 100%-এ ভাগ করি 9.85 পাসের হার। এই যে প্রতি বছর এত এত শিক্ষার্থী পরীক্ষা দেওয়া, আবার এ প্লাস কিন্তু অসংখ্য ছিল। 2025 সালে এইচএসসি ব্যাচের যে, মানে এইচএসসি 2025-এ, সরি 24-এর যে আমাদের যে পরীক্ষা হয়েছিল ইন্টারমিডিয়েট, ওইখানে কিন্তু এ প্লাসধারী অসংখ্য ছিল। কিন্তু বলা যায় হ্যাঁ, সামাজিক প্রেক্ষাপট থেকে বাংলাদেশের অনেকগুলো কিন্তু ভালো ভালো কলেজ আছে। ঢাকার ভিতরে আছে, রাজশাহীতে আছে, অথবা এই যে বিভাগ যে চট্টগ্রাম বিভাগ কিংবা আমাদের বরিশাল বিভাগ, যেখানেই হোক, অথবা জেলা পর্যায়ের যে কলেজগুলো আছে, এখানে কিন্তু অসংখ্য ভালো ভালো ছাত্রছাত্রী আছে। কিন্তু তারপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষায় মাত্র 9.85% শিক্ষার্থী পাস করেছে। আর যে যারা আছে তারা পাস করেনি। আবার এই 9.85 যে আছে তারা সবাই কিন্তু ভর্তি হতে পারবে না। এই বি ইউনিটে 9.85 আছে, সবাই কিন্তু ভর্তি হতে পারবে না। এখানে আমাদের যে ইকুয়েশন, আমাদের মোটামুটি 1600-1700 কিংবা 2000, মানে মানবিক থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের দেখা যায় যে মোটামুটি 2000-এর ভিতর তাদের সিরিয়াল থাকে, তাদের সাবজেক্ট আসে। আর 2000 পরে যাদের থাকে তাদের হয়তো আমাদের ওয়েটিং লিস্ট থেকে আসে যদি কখনো সিট ফাঁকা হয়। আর যে বাকি সিটগুলো আছে বি ইউনিটের, এই সিটগুলো থেকে তোমার কমার্স কিংবা সায়েন্সে যারা আছে ওদের, কারণ এখন তো আর ডি ইউনিট নাই, প্রত্যেক ইউনিটে এরকম। তো ব্যাপার হলো এই যে 9.85% চান্স পেল, মানে পাশ করলো, তা আবার এরা সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা কিন্তু একটা দুঃখজনক রেট। এই মানে যারা পাশ করতে পারেনি, হয়তো এখানে ভাগ্যের দোষ থাকতে পারে, তোমরা ভাগ্যে বলতে পারো যে আমরা ভাগ্যের কারণে চান্স পাইনি। যেমন একটা ছবি ভাইরাল হয়েছে, একটা ছেলের, ও জিকেতে ভালো মার্ক ছিল, ইংলিশে ভালো মার্ক ছিল, কিন্তু ওর ইয়াতে কি বলে ইংলিশে মনে হয় রিটেনে 3 অথবা 2 পেয়েছে। এটা ভাগ্য বলতে পারো যে সব জায়গায় ভালো করার পর এখানে তার ভালো হয়। কিন্তু তোমরা যারা এখনো এসএসসি 25 কিংবা 26 ব্যাচ আছো, এখানে তোমার আমার মনে এটা হাই টাইম যে তোমাদের এখনই সিরিয়াস হওয়া উচিত অ্যাডমিশন নিয়ে। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, তোমাকে ভাইয়া একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট তোমাকে পেতেই হবে। তারপরে যদি তুমি মানবিকের শিক্ষার্থী, তোমাকে অবশ্যই হতে হবে। যদি তুমি না হও, তুমি এই 4 বছর অর্থাৎ চাকরি জীবনে যা না পর্যন্ত তোমার জীবন যে কিভাবে কাটবে, সেটা আসলে যারা চান্স পায়নি, অথবা আমাদের যারা আছে, আমাদের যারা বন্ধু বান্ধব, তাদের অনেককে দেখলে বোঝা যায়। যেমন যোগাযোগ থাকবে না তোমার বন্ধুদের সাথে, দেখবা যে তোমার একটা ফ্রেন্ড সার্কেল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তুমি পাওনি, তাদের সামনে দাঁড়ানোর মতো তোমার
ওই মন মানসিকতা থাকবে না, কিংবা দেখবে ওরা ওদের ক্যাম্পাস নিয়ে কথা বলছে, ওদের হল লাইফ নিয়ে কথা বলছে, তুমি ওই কথার টপিকের ধরা তো দূরে, ভিতরে তো ঢোকা দূরে থাক, তুমি ওই টপিকই ধরতে পারছো না, তখন তোমার মনোকষ্ট হবে যে না আমার খারাপ লাগবে। তো এই যে এই বিষয়গুলো আছে, এগুলো থেকে অন্তত যে যাই বলুক, চান্স না পেলে এটা না ওটা না হ্যান ত্যান এসব কিছুই না ভাই। তুমি যদি চান্স না পাও, আমার মনে হয় মানবিকের একজন শিক্ষার্থী এখন তুমি পাবলিকে চান্স পাও, চান্স পেয়ে একটা রেজাল্ট করে দে, এমন একটা পজিশন করো যে তারপর আমি চান্স পাবো এই পজিশনে, তারপরে তুমি যা ইচ্ছা করো ভাই, তুমি প্রাইভেটে ভর্তি করবে, কিন্তু চান্সটা অন্তত পাও। তুমি দেখাও যে না আমার মেধা ছিল, আমি বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে একটা বিশ্ববিদ্যালয় পাবলিকে চান্স পেয়েছি, তারপরে আমি সেখান থেকে ছেড়ে এসেছি। কিন্তু তুমি যদি চান্স না পাও, এই সমাজ ভাই তোমার জীবন শেষ, একদম নরক বানিয়ে দেবে। আচ্ছা, ধর্মচর্চা কোন ধরনের অধিকার? ধর্মচর্চা সামাজিক অধিকার বলেছি। এর পরবর্তী প্রশ্ন যাই, নাগরিকের মূল কর্তব্য কি? সন্তানের শিক্ষাদান, নির্বাচিত হওয়া, সরকারের সমালোচনা, নাকি শ্রমিক সংগঠন? অর্থাৎ এখানে নাগরিকের যে মূল কর্তব্য বলতে এখানে বোঝানো হয়েছে, এখানে যে কর্তব্যগুলো দেওয়া হয়েছে 4টি কর্তব্য, এই 4টি কর্তব্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য কোনটি নাগরিকদের কর্তব্যের মধ্যে? মূল কর্তব্যের মধ্যে কর্তব্য কোনটি? সন্তানের শিক্ষাদান, নির্বাচিত হওয়া, সরকার সমালোচনা, শ্রমিক সংঘ গঠন। 19 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? আচ্ছা আমি প্রশ্ন উত্তর দিয়ে দিই। অনেক সময় রাতে শুক্রবার তোমরা নামাজ পড়বা। নাগরিকের মূল কর্তব্য হলো সন্তানের শিক্ষাদান, অর্থাৎ এখানে যে নির্বাচিত হওয়া, সরকারের সমালোচনা করা, কিংবা শ্রমিক সংগঠন করা ইত্যাদির মধ্যে এই যে উপরিটা আছে সন্তানকে শিক্ষাদান, এটি অন্যতম তাদের মূল কর্তব্য। অন্যতম মূল কর্তব্য তার কারণ হলো সন্তানকে যদি যোগ্যভাবে শিক্ষা মানে সঠিক শিক্ষা যদি দেওয়া না হয়, উদ্ধোষণা কি লেগেছে? সরকার সমালোচনা। শোনো আপু, যেখানে এই 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 চারটা যে আমাদের যে কর্তব্য আছে, নাগরিকের যে 4টি কর্তব্য দেওয়া আছে, নাগরিকের এই 4টি কর্তব্যের মধ্যে নাগরিকের যে 4টি কর্তব্য দেওয়া আছে, নাগরিকের এই 4টি কর্তব্যের মধ্যে অন্যতম কর্তব্য, গুরুত্বপূর্ণ কর্তব্য হবে এখানে সন্তানকে শিক্ষাদান। সন্তানকে শিক্ষাদান কেন অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য হবে? এর অন্যতম কারণ হলো যে এই কর্তব্য পালনের মাধ্যমে আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, ভবিষ্যৎ প্রজন্মটি এটি শিক্ষিত প্রজন্ম হবে এবং দেশের এবং জনগণের কল্যাণে কাজ করবে। তাই নাগরিকের মূল কর্তব্য হবে এখানে, মূল বা অন্যতম কর্তব্য হবে সন্তানকে শিক্ষাদান। এর পরবর্তী প্রশ্ন দেয়, মানবাধিকার ছাড়া কোনটি অর্থহীন? গণতন্ত্র, সমাজতন্ত্র, বণিকতন্ত্র, নাকি রাজতন্ত্র? যারা যারা লাইভ দেখছো দ্রুত কমেন্ট করো। মানবাধিকার ছাড়া কোনটি অর্থহীন? মানবাধিকার ছাড়া কমেন্ট চাচ্ছি তোমাদের। মানবাধিকার ছাড়া কোনটি অর্থহীন? মানবাধিকার ছাড়া কোনটি অর্থহীন? গণতন্ত্র, নাকি বণিকতন্ত্র, নাকি সমাজতন্ত্র, নাকি রাজতন্ত্র? আশা করি উত্তর পারবা। উদ্ধোষণা লিখেছে এ এ। আচ্ছা আপু দেখছি, আরো সবাই যারা দেখছো লাইভ তারা কমেন্ট করো, এখানে উত্তর কি হবে? মানবাধিকার ছাড়া কোনটি অর্থহীন? কমেন্ট করো। সানিয়া খাতুন লিখেছে বিশেরে, হ্যাঁ উত্তর হবে বিশেরে। মানবাধিকার ছাড়া এখানে কোনটি অর্থহীন? মানবাধিকার ছাড়া অর্থহীন হলো গণতন্ত্র। তোমার যদি মানবাধিকার যদি পূরণ না হয়, তাহলে তোমার গণতন্ত্রের পূরণ হবে না। গণতন্ত্রের মূল অর্থ কি? গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের সম্পৃক্ততা। গণতন্ত্রে আইনের অনুশাসন থাকবে, জনগণের আমাদের যে সংবিধান সম্পূর্ণভাবে মেনে চলা হবে, জনগণের মানে জনসম্পৃক্ততা থাকবে, সকল সুযোগ সুবিধার সমান বন্টন হবে। মানবাধিকারও সেটি বলে। তাই গণতন্ত্র ছাড়া, মানবাধিকার ছাড়া কোনটি অর্থহীন? গণতন্ত্র অর্থহীন। যদি গণতন্ত্রই না থাকে, সরি মানবাধিকারই যদি না থাকে, তাহলে সেটি মানবাধিকার পূরণ না হলে সেটি গণতন্ত্র হবে না, হয় হবে রাজতন্ত্র, অথবা একনায়কতন্ত্র, অথবা বণিকতন্ত্র। আচ্ছা আবারও সেই যে যারা আছো খ ইউনিটের পরীক্ষার্থী এবং গ ইউনিটের পরীক্ষার্থী, তোমাদের জন্য একবার দেখে নাও, তোমরা যোগাযোগ করতে পারো ভর্তির জন্য। আশা করি যে তোমাদের একটা ভালো সার্ভিস দিবা, এই প্রতিষ্ঠান থেকে তোমরা একটা ভালো সার্ভিস পাবা। এর পরবর্তীতে আসি, তথ্য অধিকার প্রণয়ন করা হয় কত সালে? এই প্রশ্নটা কিন্তু বারবার আছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপট এখনো এই এই অধিকার যা আছে এটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। তথ্য অধিকার প্রণয়ন করা হয় কবে? তথ্য অধিকার প্রণয়ন করা হয় কত সালে? তথ্য অধিকার প্রণয়ন করা হয় 2009 সালে। তোমাকে ডেটটা বলতে পারবা যে তথ্য অধিকার কত মানে কয় তারিখে? তথ্য অধিকার 2009 সালে কয় তারিখে প্রকাশ করা হয়? যদি কেউ পারো একটু দাও যে তথ্য অধিকার
2009 সালের কয় তারিখে গৃহীত হয়? মানে তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন 2009 সালের কয় তারিখে গৃহীত হয় বা পাস হয়? গৃহীত তো না, পাস হয়। আচ্ছা, উত্তরটা আমি দিই। 2009 সালের তাহলে কি হলো? তথ্য অধিকার আইন 2009 সালের 6 এপ্রিল পাস হয়। 2009 সালের 6 এপ্রিল পাস হয়। একজন লিখেছে কি উদ্ধৃত লিখেছে 5 এপ্রিল না গো, 6 এপ্রিল। মানবাধিকার দিবস কবে? মানবাধিকার দিবস নিয়ে অনেকবার আলোচনা করেছে। মানবাধিকার দিবস হবে 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস কত? 10 ডিসেম্বর। আচ্ছা, তথ্য অধিকার আইন যেহেতু আসলো, তথ্য অধিকার আইন নিয়ে আরেকটু আলোচনা করি। তথ্য অধিকার আইন কত সালে প্রথম আইন হিসেবে রূপ লাভ করে? তথ্য অধিকার আইন প্রথম মানে তথ্য অধিকার মানে তথ্য যে একটি অধিকার, এটি প্রথম প্রকাশ করা হয় 1776 সালে সুইডিশ পার্লামেন্টে। 1776 সালে সুইডিশ পার্লামেন্টে প্রথম যে তথ্য যে মানুষের একটি অধিকার হতে পারে সেই অধিকার সেটি নিশ্চিত করা হয় 1776 সালে সুইডিশ পার্লামেন্টে। আর সেখানে যে পাস করা হয় সেটিকে দেওয়া হয় অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ কিভাবে পাস করা হয়? 1776 সালে 1776 সালে সুইডিশ পার্লামেন্টে অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ রাইটিং অ্যান্ড অফ দ্য প্রেস নামে যে আইনটি পাস করা হয়, এটাই হবে হলো তোমার কি বলে তথ্য অধিকার আইন। প্রথম তথ্য অধিকার আইন এটি ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের আছে, সেটি হলো আমাদের যুক্তরাষ্ট্র যে আছে, যুক্তরাষ্ট্রে কবে পাস করা হয় তথ্য অধিকার আইন? এটা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে তথ্য অধিকার আইন পাস করা হয় 4 এপ্রিল যুক্তরাষ্ট্রে পাস করা হয় 4 এপ্রিল 1966। কবে যুক্তরাষ্ট্রে 4 এপ্রিল 1966 সালে। এছাড়া আছে যেমন ভারতের আছে, তারপরে আমাদের ধরো যুক্তরাষ্ট্র, সুইডিশ, তারপরে আছে আমাদের ভারত, তারপরে আছে হলো পাকিস্তান। যেমন ভারতে পাস হয় সম্ভবত 1905 সালে। ভারতে আমাদের যে তথ্য অধিকার আইন পাস হয় 1905 সালে। এবং এর পাশাপাশি আমাদের যে পাকিস্তান আছে, এই পাকিস্তানে পাস করা হয় 2000 আমাদের 1 বছর পর, 2010 সালে। মানবাধিকার দিবস কবে? আমি আগে বলেছি, মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। ন্যায্য মূল্যে লাভের অধিকার কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার, নৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, আইনগত অধিকার। আমি এই প্রশ্নটা আবারও বলেছি যে
ন্যায্য মজুরি লাভের অধিকার কোন ধরনের অধিকার? সামাজিক, অনৈতিক, অর্থনৈতিক, আইনগত। কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আশা করি এটি তোমাদের পারার কথা যে ন্যায্য মজুরি লাভের অধিকার হলো আমাদের অর্থনৈতিক অধিকার, কর্ম পাওয়ার অধিকার, এবং সেই কর্মক্ষেত্রে কাজ করার কারণে যে ন্যায্য মজুরি, সেই ন্যায্য মজুরি পাওয়ার অধিকার হলো আমাদের কি অধিকার? আমাদের অর্থনৈতিক অধিকার। তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট কিন্তু দেখছি। আচ্ছা, একজন বলেছে 22-এর গ, 22 তো শেষ, 23 নাম্বার, 23ও তো শেষ হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নের উত্তর দাও। সুইডিশ পার্লামেন্টে অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ রাইটিং অ্যান্ড অফ দ্য প্রেস আইনটি পাস হয় কত সালে? আমি কিছুক্ষণ আগে তোমাদের আলোচনা করেছি, সুইডিশ পার্লামেন্টে অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ রাইটিং অ্যান্ড অফ দ্য প্রেস আইনটি পাস হয় কত সালে? 66, 86, 76, 96। আমি আবারও বলি যে এই আইনটি আছে, এই, আচ্ছা তোমরা আবার 23 নাম্বার কমেন্ট করছো, 23 নাম্বার, হ্যাঁ 23-এর গ, ঠিক আছে। মিম, তারপরে সানিয়া, তারপরে আরেকটা দেখলাম উদ্দেশনা, হ্যাঁ তোমাদের কমেন্ট ঠিক আছে। আচ্ছা, এরা সুইডিশ পার্লামেন্টে অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ রাইটিং এন্ড অফ দ্য প্রেস আইন আইন পাস হয় কত বলেছিলাম? 1724-এর খ, হ্যাঁ 1766 সালে। এবং আমাদের শেষ প্রশ্ন, মাসুরা ভোট দিতে গিয়ে দেখে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, সে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? বাংলাদেশের গত কিছু বছর এই সমস্যাটা ছিল, মৃত ব্যক্তি এসে ভোট দিত। আবার আমি একবার ভোটার হয়েছিলাম, ভোট দিতে গিয়ে দেখি না ভোট হয়ে গেছে। তো এই মাসুরার ক্ষেত্রে ওইটাই হয়েছিল গত বছর, হয়তো যে ভোট দিতে গিয়ে দেখে যে তার ভোট বঞ্চিত, অর্থাৎ সে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এখানে উত্তর কি হবে? সে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? সে কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে? সামাজিক, নৈতিক, অর্থনৈতিক, নাকি রাজনৈতিক? মাসুরা ভোট দিতে গিয়ে দেখে তার ভোট অন্যকে দিয়ে দিয়েছে, সে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? মিম কমেন্ট করেছে 25-এর ঘ। আচ্ছা, আরো কমেন্ট চাচ্ছি যারা, এটাই আমাদের শেষ প্রশ্ন, আমি আলোচনা করবো না, ছেড়ে দেবো তোমাদের। যারা আছো কমেন্ট করো। মিম, সানিয়া খাতুন কমেন্ট করেছে ঘ। আরো কমেন্ট চাচ্ছি, যারা ক্লাস করছো তারা সকলে কমেন্ট চাচ্ছি যে সে কোন ধরনের অধিকার বঞ্চিত। আমি এখানে সামাজিক অধিকার সম্পর্কে আলোচনা করেছি, নৈতিক অধিকার কাকে বলে সেটিও বোঝানোর চেষ্টা করেছি, অর্থনৈতিক বুঝিয়েছি, রাজনৈতিকও বুঝিয়েছি, বলেছি আর কি সবকিছু। আচ্ছা, 25-এর ঘ, হ্যাঁ সবার উত্তরই ঠিক আছে, 25-এর ঘ। আচ্ছা, আমাদের প্রত্যেক ক্লাস থাকে, পরবর্তী ক্লাস থাকে প্রত্যেক বৃহস্পতিবার, কিন্তু কাল একটা কাজের জন্য আমাদের এই ক্লাসটা আমি নিতে পারিনি। তবে অবশ্যই এই যে আর যে সামনের সপ্তাহগুলো রয়েছে, এই সপ্তাহগুলোতে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে ক্লাস হবে। আজকে অনেকেই জানে না যে আজকে ক্লাস হবে। আচ্ছা, এইমাত্র জয়েন করেছি উম্মে সালমা লাবণ্য আপু, তোমার এসএসসি ব্যাচ কত এবং তুমি কোথা থেকে, তোমার কলেজ কোনটি সেটি কমেন্ট করো। আচ্ছা যাক, তোমাদের উদ্দেশ্যে বলি যে এরপর থেকে পরবর্তী বৃহস্পতিবার থেকে আমাদের ক্লাসগুলো হবে বৃহস্পতিবারে 2টা থেকে, যদি কোনো ব্যস্ততা না থাকে। এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে তারা সবাইকে বলে দিও যে আমরা আরো কয়টি, মোটামুটি প্রথম অধ্যায়ের যে অধ্যায়গুলো আছে, প্রথম পত্রের দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো আছে, এসএসসি 25-এর আগে সবার জন্য আমরা এই ক্লাসগুলো নেব, পুনরাবৃত্তি এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো নেব, যেগুলো মনে হবে যে গুরুত্বপূর্ণ, যে এমসিকিউ গুলো। ধীরে ধীরে আমরা এমসিকিউ সংখ্যা বাড়াবো, যেমন এখন 25টি নিচ্ছি, হয়তো এরপরে আমরা এমসিকিউ সংখ্যা আরো বাড়াবো।
এবং তারপর সাথে পাশাপাশি ধরো যে আগে তো প্রথম প্রথম ব্যাখ্যা দিয়ে নিচ্ছি, এর পাশাপাশি হয়তো এর পরবর্তী থেকে ব্যাখ্যা দেবো না, শুধু এমসিকিউ সলভ হবে দ্রুত। তো এই তোমাদের জন্য আজকে হয়তো মনে হয় আজকে রমজানের প্রথম শুক্রবার, সকলের দিন ভালো কাটুক, শুভকামনা। আর যারা 25-26 ব্যাচ আছো পড়াশোনা নিয়ে সিরিয়াস হও ভাই, বিশেষ করে এসএসসি 25 যারা আছো দ্রুত সিরিয়াস হয়ে যাও, সময় খুবই কম। এমন অবস্থা হবে যে মরারও টাইম পাবা না, মরার সময় জন্য যে টাইম তাও পাবা না তোমরা অ্যাডমিশনের সময়। তাই এখন থেকে সিরিয়াস হয়ে নাও, সামনে সময় আছে, পরীক্ষায় কিছু সময় আছে, শেষ করো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।